ইন্ডিয়াকে বাঁচতে হলে বাংলাদেশকে লাগবে, কিন্তু কেন? এই প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, সেটাই বলছি। এই ভিডিওতে যেই কথাগুলো বলবো তা কয়েকটি টপিকের একক সমন্বয়। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার ক্রুশিয়াল একটি পয়েন্ট। আমাদের স্থল সীমান্তে দুইটি দেশ ইন্ডিয়া এবং বার্মা। ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার 4156 কিলোমিটার আর বার্মার সাথে 273.6 কিলোমিটার। ইন্ডিয়া বার্মা দুই দেশের সাথেই আমাদের আন্তর্জাতিক সমুদ্র সীমা রয়েছে। অর্থাৎ চিন্তা করে দেখলে বাংলাদেশ পুরোটাই প্রায় ইন্ডিয়ার পেটের ভেতর। আসলে কি তাই? না, ইন্ডিয়া আমাদেরকে ঘিরে থাকলে যে আমরা ইন্ডিয়ার পেটের ভিতর, তা সম্পূর্ণ ভুল কথা। কারণ বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার সীমান্ত, তার সঙ্গে 75% মারাত্মক দুর্গম। সেই সব সীমান্ত অঞ্চল দিয়ে বড় ধরনের ফোর্স মুভ করানো এক কথায় প্রায় অসম্ভব। উত্তরে পঞ্চগড় থেকে শুরু করে উত্তর পূর্ব সিলেট পর্যন্ত দুর্গম পাহাড়ি সীমান্ত। দুই পাশে ঘন জঙ্গল আর বিপজ্জনক ভূ প্রকৃতি পরিস্থিতির কারণে সেই অংশের অবকাঠামোগত উন্নয়ন একদম কম। রাস্তাঘাট, সেতু, রেল রোড প্রায় নেই বললেই চলে। ওইদিকে সিলেট থেকে দক্ষিণে বান্দরবান পর্যন্ত সীমান্ত আরো দুর্গম। একে তো ভারতের কেন্দ্র থেকে দূরে, তার উপর দরিদ্রতম অনুন্নত এলাকা। উন্নয়নের ছোঁয়া নেই বললেই চলে। মানে নেভাল বেস বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে এই দুই অংশ দিয়ে বাংলাদেশে আক্রমণ রীতিমতো গরিবের ঘোড়ারোগ আর কি। কিন্তু রাজশাহী থেকে দক্ষিণের সাতক্ষীরা পর্যন্ত প্রায় সমতল ভূমি। কিছু অংশে নদী ও খাল রয়েছে। এই দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। যাই হোক, এত কথা বলার একটি কারণ রয়েছে। সেটি হলো বাংলাদেশের যতটা না ভারতকে প্রয়োজন, তার থেকেও বেশি বাংলাদেশকে ভারতের প্রয়োজন। কারণ ইন্ডিয়ান 7 সিস্টার্স, আপনারা হয়তো ইন্ডিয়ান চিকেন নেকের কথা শুনেছেন। এই এলাকাটি বাংলাদেশ এবং নেপালের মাঝে অত্যন্ত সরু একটি প্যাসেজের মতো। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত সরু এই প্যাসেজটি এতই দুর্বল যে এর ভিতর দিয়ে বড় কোনো রাস্তা বা স্থল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা আজও সম্ভব হয়নি। তাই ইন্ডিয়া বাংলাদেশের ভেতর দিয়ে তার পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের স্থায়ী যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই জন্য তারা খরচের একটি অংশ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা জানেন গত কয়েক দশক ধরে ইন্ডিয়ান 7 সিস্টার্স প্রদেশগুলোতে স্বাধীনতার জন্য আন্দোলন চলছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম সহ প্রায় সবকটি রাজ্যে একাধিক পার্টি স্বাধীনতা চাইছে। এই জন্য তারা ফাইট করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, তারা এখনো বাইরে থেকে বিশেষ কোনো সাহায্য পায়নি। পেলে এতদিন স্বাধীন হয়ে যেত। ইন্ডিয়ার ভয় বাংলাদেশ এসব স্বাধীনতাকামী মানুষদেরকে সাহায্য করে বসতে পারে। কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় এইসব রাজ্যের মানুষরাই উদ্বাস্তু বাংলাদেশিদেরকে সে সময় আপন করে নিয়েছিল। লাখ লাখ বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল, প্রায় সব রকমের সাহায্য করেছিল। তাই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে হয়তো বাংলাদেশ পিছিয়ে থাকবে না। আর সেই ভয়ে দিল্লি সবসময় ভুল ইতিহাস আউড়ে এসেছে। এইসব রাজ্যে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, সেই সাথে আকর্ষণীয় পর্যটন শিল্প তো আছে। কিন্তু এইসব কিছুই ডেভেলপ করতে হবে, আর সেই জন্য প্রয়োজন স্মুথ কমিউনিকেশন সিস্টেম। কিন্তু চিকেন নেকের মারাত্মক দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে কোনোভাবেই রাস্তাঘাট বা রেল রোড করা সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে ইন্ডিয়া বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট চাইত না। আর বিমান যোগাযোগ দিয়ে প্রপার ডেভেলপমেন্ট সম্ভব না। কারণ এয়ার কমিউনিকেশন অন্যান্য যে কোনো কমিউনিকেশন সিস্টেম থেকে 8 বা 10 গুণ বেশি ব্যয়বহুল। আর যোগাযোগ ব্যবস্থার অভাবে যদি উন্নয়ন সম্ভব না হয়, তাহলে স্বাধীনতাকামীদের জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনি কেন্দ্রীয় সরকারের প্রভাব একেবারেই কমে যাবে। সঠিক যোগাযোগ ব্যবস্থার অভাবে বিপদের সময় ইন্ডিয়ান মিলিটারি মুভমেন্ট প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। আর পরিস্থিতি যদি সেই দিকেই যায়, তাহলে একমাত্র উদ্ধারকর্তা বাংলাদেশ। কারণ বাংলাদেশের সমতল ভূমি দিয়ে ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় দুর্গম রাজ্যগুলোতে প্রায় সবগুলোতেই যাওয়া যায়। যে কোনো ধরনের ইকুইপমেন্ট এবং ম্যান পাওয়ার সহজেই মুভ করানো যাবে। এর ফলে দূরত্ব যেমন কমে যাবে, তেমনি খরচও কমে আসবে। এখন বাংলাদেশ এখানে বস, কারণ ইন্ডিয়া কেবল একদিক থেকে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সেটি হলো রাজশাহী থেকে সাতক্ষীরা অঞ্চল পর্যন্ত। কিন্তু বাংলাদেশ এখানে অটোমেটিক একটি সুবিধা পজিশনে আছে। কিভাবে? চায়না পাকিস্তানের সাথে ইন্ডিয়ার লেগেই আছে। দিল্লি যদি বাংলাদেশের সঙ্গে ফাইটে জড়িয়ে যায়, তাহলে এর সুযোগ কিন্তু পাকিস্তান এবং চায়না দুই দেশই নেবে। সো ছোট প্রতিবেশীর সাথে শক্তির লড়াইয়ে নামতে গিয়ে ইন্ডিয়া তার শক্তিশালী অপোনেন্টের কাছে কোনোভাবেই ধরা খেতে চাইবে না। তাই ঢাকার সাথে যে কোনো কনফ্রন্টেশন অ্যাভয়েড করে চলবে। কিন্তু পরিতাপের বিষয়,
আমাদের পলিটিশিয়ানরা তা বোঝে না। তারা হুমকিতে ভয় পায়, কারণ তাদের দেশপ্রেম শূন্য। বাংলাদেশ যদি সেভেন সিস্টার্স প্রভিন্সগুলোতে সাহায্য দেয়, তাহলে কারো ক্ষমতা নেই ইন্ডিয়াকে বাঁচায়। আবার ইন্ডিয়া যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে বাংলাদেশের কাছে দুইটি মারাত্মক ট্রাম্প কার্ড তো রয়েছেই, চীন এবং পাকিস্তান। সুতরাং ইন্ডিয়া বাংলাদেশকে ঘিরে থাকলেও প্র্যাকটিক্যালি ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনসে ঢাকা রয়েছে মোস্ট ফেভারেবল পজিশনে। দিল্লির দর কষাকষির সুযোগ কম, কিন্তু আমরা এসব বুঝি না, কারণ বস্তুত আমরা অশিক্ষিত। আমরা মিডিয়ার দেয়া ভুলভাল তথ্য গিলতেই ব্যস্ত। আমাদের চারপাশে ইনফ্লুয়েন্সি পার্সন যাদেরকে চিনি, তারা প্রায় সবাই দিল্লির তাবেদারি করে থাকে, কিন্তু বাস্তবে আমরাই হলাম রয়্যাল বেঙ্গল টাইগার। নিজেদেরকে বাঁচাতে বাংলাদেশকে প্রয়োজন ইন্ডিয়ার, ওদেরকে আমাদের প্রয়োজন নেই খুব একটা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মোড় ঘোরাতে স্বনির্ভর বাংলাদেশের বিকল্প নেই। জনসংখ্যা, অবস্থান এবং ঐতিহাসিক দিক থেকে বরাবরই বাংলাদেশ ছিল স্বাধীনচেতা। আমরাই আমাদের সেই গৌরব ধ্বংস করেছি। আমরাই আমাদের স্বনির্ভরতার পথ রোধ করে যাচ্ছি। এখনো সময় আছে আমাদের জেগে ওঠার। শায়েস্তা খাঁ, ঈশা খাঁ, সিরাজউদ্দৌলার সেই সমৃদ্ধ বাংলা গড়ার সময় এখনো শেষ হয়ে যায়নি। নিজেকে চিনুন, দেশকে ভালোবাসুন, এটি পবিত্র দায়িত্ব। আর ভিতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা সেই সব শত্রুদেরকে চিনে রাখুন। বাংলাদেশ চিরজীবী হোক। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।